মহিলাকে দেখে আহিলের মুখে যেন বিস্ময় জয়ের হাসি। তারপর আহিল এসপি রাসেলের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যায় শাড়ি পরিহিত মহিলাটির সাথে। তিশাকে নিয়ে সায়ান আর রায়হান দ্রুত হসপিটালে চলে আসে। তিশার এখনো জ্ঞান ফিরে আসে না। তাকে ওটিতে নেওয়া হয়েছে। ওটির বাহিরে বসে রায়হান পায়চারি করছে, আর রায়হানকে মাথায় ব্যান্ডেজ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সায়ান অবশ্য যেতে চাইছিল না তিশাকে একা পেলে। রায়হান এক প্রকার জোর করে পাঠিয়েছে। রায়হানের অবস্থা বেশি একটা ভালো না, তাও মেয়ের চিন্তায় শরীর খারাপের কথা ভুলে গেছে। হঠাৎ করে রায়হানের ফোনে মেসেজ আসার শব্দ। রায়হান সাথে সাথে ফোনটি পকেট থেকে বের করে মেসেজটি দেখে। মেসেজটি দেখার পর রায়হানের অস্থিরতা যেন আরও বেড়ে গেছে। ও কি করে জানলো আমরা এখানে আছি? হঠাৎ রায়হানের নজর যায় তার পাশে চেয়ারে। সেখানে সায়ানের ফোন আর ওয়ালেট পড়ে আছে। রায়হান ফোন ও ওয়ালেটটা হাতে নেয়, এই ভেবে যদি কেউ নিয়ে যায়। হাতে নেওয়ার পরে কৌতূহলবশত ওয়ালেটটা খোলার সাথে সাথে রায়হানের হাত থেকে ওয়ালেট পড়ে যায় ভয়ের ঝুঁকে। কথায় আছে না, যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার সাথেও এমনটাই হচ্ছে। কোথায় ভেবেছিলাম এখন একটু শান্তিতে থাকবো, তা না, আমার কপালেই এসে সব বিপদ জুটে। এই ছেলে দেখি গোয়েন্দা বিভাগের বড় অফিসার। ও কি আমাদের ব্যাপারে সব কিছু জানে? তাই কি আমার মেয়ে তিশাকে বিয়ে করেছে আমাদের হাতে নাতে ধরার জন্য? কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। যদি শুধু আমাদের ধরার জন্য হয়ে থাকে তাহলে তো আর তিশার প্রতি এত কেয়ার দেখাতো না। আমি ওর চোখে তিশার জন্য ভালোবাসা দেখেছি, যেটা একসময় আমরা চোখে ছিল মীরার জন্য। কিন্তু কি পাল্টে যাবে আমার মতো? না না, তা কি করে হয়? আমার মেয়ে তিশা আর যাই হোক নিজের স্বামীকে রেখে পরপুরুষের সাথে মেলামেশা করবে না। আমার ওর প্রতি এই বিশ্বাস আছে। কিন্তু সায়ন যদি কোনোভাবে আমাদের সত্যিটা জেনে ফেলে তখন কি হবে? ও নিশ্চয় আমাদের এমনি এমনি ছেড়ে দিবে না। ওর কথাবার্তায় যা বুঝলাম ও খুব লয়াল একটা ছেলে। এখন যে করেই হোক ওদেরকে দেশের বাহিরে পাঠানোর ব্যবস্থা করতে হবে, তাহলেই আমার বিপদ কমে যাবে। তারপর ওই ম্যাডামের চর্বি কমাবো। কিন্তু সায়ান আর তিশা কি এমনি এমনি আর্জেন্ট দেশের বাহিরে যেতে রাজি হবে? একটা কিছু করতে হবে। এরই মধ্যে ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসে। তিশাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে। তার জ্ঞান ফিরতে আরও প্রায় 2 ঘন্টার মতো লাগবে। সায়ানও মাথায় ব্যান্ডেজ নিয়ে রায়হানের পাশে এসে বসে। রায়ান কিছু বলতে গিয়ে ইতস্তত করছে দেখে সায়ান নিজেই বলে ওঠে, আঙ্কেল, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? সায়ানের কথা শুনে আমি খানিকটা চমকাই। তারপর নিজেকে সামলে সায়ানকে বলি, আসলে বাবা, আমি তো বাংলাদেশে থাকি না, ইউরোপে আমরা সেটেলড। আমার বড় মেয়ে দিশাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছিলাম। এরই মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা। যাক, তার মধ্যে আর না যাই। আসল কথা সেটা বলে আমাদের ইতালি চলে যেতে হবে। এখন আমি আমার মেয়ে তিশাকে একা রেখে কিছুতেই ইতালি যেতে পারবো না। তাই আমি চাইছিলাম কি আমার সাথে আমার মেয়ে এবং তুমিও চলো। তিশাকে ইতালি নিয়ে যাবেন মানে? ও এখন আমার স্ত্রী, আর স্ত্রীর স্বামীকে ছেড়ে বাবা মার সাথে গিয়ে ইউরোপে থাকবে কেন? আমার হয়তো আপনার মতো এত টাকা পয়সা নেই, কিন্তু ওকে সুখে রাখার মতো সব কিছু আছে। আর আপনি আমাকে কিভাবে আপনাদের সাথে ঘর জামাই যেতে বলছেন? আমি কি এতটাই অপদার্থ যে শ্বশুরের টাকায় ইউরোপে বসে খাবো? সায়ান, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এইভাবে বলতে চাইনি। আসলে তুমি তো জানোই তিশাকে কিডন্যাপ করা হয়েছিল, তাও আমার বাড়ি থেকেই। তো আজকেও কিডন্যাপাররা আমাকে মেসেজ দিয়ে ধমকি দিয়েছে তোমাকে আর তিশাকে মেরে ফেলবে। আমার জন্য ওদের এত বড় লস হয়ে গেছে। এখন আমি আর কোনো রিস্ক নিতে চাইছি না।
তাই আমি চাই পার্মানেন্টলি না হলেও কয়েক মাসের জন্য তোমরা ইতালিতে চলে যাও। আমি আর আমার মেয়েকে বিপদের মুখে ফেলতে চাই না। যত দ্রুত সম্ভব তোমাদের ইতালি যাওয়ার ব্যবস্থা করছি। সায়ান কিছু বলতে যাবে তার আগে কথাগুলো বলে রায়হান এক সাইডে গিয়ে দিশাকে কল করে সায়ান আর তিশার ব্যাপারে বলে যে ওরা 2 দিনের ভিতরে ইতালি আসছে, ওদের জন্য রুমের ব্যবস্থা করতে। পাগলের বেশে হসপিটালের ভিতরে দৌড়াতে দৌড়াতে ঢুকে মীরা। তার এখন দিন দুনিয়ার কোনো খেয়াল নেই। নিজের আদরের মেয়েকে পাওয়া গেছে এবং সে অসুস্থ। এই কথা শোনার পরে মীরা নিজেকে আটকে রাখতে পারেনি। নিজে একা একা হসপিটালে চলে এসেছে। হসপিটালে ঢুকবার পরে রায়হান একটি বেঞ্চে বসে থাকতে দেখে এক প্রকার দৌড়ে রায়হানের সামনে গিয়ে দাঁড়ায়। রায়হান, তিশা কোথায়? এর কি হয়েছে? ওকে হসপিটালে আনলে কেন? আমার মেয়ে ভালো আছে তো? ওর কি হয়েছে বলো না। মীরাকে নিজের সামনে দেখে আমি চমকে যাই। ওকে তো বলেছে এই জায়গার কথা, এখন ন্যাকামো শুরু করছে। মন তো চাইছে একে এখানেই শেষ করে দেই, কিন্তু আমার হাত বাঁধা। পাবলিক প্লেসে কিছু করলে আমি পেশে যাব। এখন ওর সামনে নর্মাল থাকতে হবে। তিশার সামনের রুমে আছে, ওকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে, এখন ঘুমাচ্ছে, তাই ওকে ডিস্টার্ব করতে যেও না। মেয়েটার শরীরটা শেষ। আমার মেয়েকে যারা এই কষ্ট দিয়েছে তাকে আমি পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলব। সে হয়তো জানে না যে কার রক্তে সে হাত দিয়েছে। রায়হানের কথার কোনো কিছুই মীরা বুঝতে পারল না। মীরা রায়হানের পাশের বেঞ্চে বসে পড়ল। সায়ানের আর বুঝতে বাকি রইল না যে এটা তিশার মা। সে দ্রুত গিয়ে মীরাকে সালাম করে। কে তুমি? আর আমাকে সালাম করছো কেন? জি আন্টি, আমি সায়ান। তুমি সায়ান? না, যেই হো, তা আমাকে কেন সালাম করছো? সায়ান আর মীরার কথার মাঝে রায়হান বলতে শুরু করে, ও তিশার জামাই। কিছুক্ষণ আগে ওর সাথে তিশার বিয়ে হয়েছে। রায়হানের মুখে তিশার বিয়ের কথাটা শুনে মীরা অবাক হয়ে যায়। নিজেকে সামলে রায়হানকে জিজ্ঞেস করে, তিশার জামাই মানে? তুমি এসব কি বলছো রায়হান? আমার মেয়েকে আমার অনুমতি ছাড়া কেন বিয়ে দিয়ে দিয়েছ? আমি ওর জন্মদাত্রী। তুমি এই কাজ কি করে করতে পারলে? আমি ওকে ছোট থেকে একা মানুষ করেছি। তখন তো তুমি ভাবার দায়িত্ব পালন করতে আসো নাই। তো এখন কোন অধিকারে তুমি আমার অনুমতি ছাড়া আমার মেয়েকে বিয়ে দিয়ে দাও? আমি এই বিয়ে কিছুতেই মানি না। আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে যাব। অধিকারের কথা বলছো? তাহলে তো তোমারও ওর উপর কোনো অধিকার নেই। ওকে ছোট থেকে 18টা বছর হোস্টেলে বড় করেছ। যদি এত মায়ের দরদ থাকতো তাহলে তো আর নিজের মেয়েকে হোস্টেলে রাখতে না। আমার মুখে হোস্টেলের কথা শুনে মীরার কথা বলা একদম বন্ধ হয়ে গিয়েছে। এদিকে সায়ান মীরা আর রায়হানের থেকে কিছুটা দূরে এসে পকেট থেকে ফোন বের করে ইতালি যাওয়ার জন্য গোয়েন্দা বিভাগের সবচেয়ে বড় যে অফিসার তাকে কল দিয়ে ছুটির কথা বলে। প্রথমে এত মাসের জন্য ছুটি দিতে রাজি হচ্ছিল না, পরে কীভাবে যেন আবার ছুটি দিতে রাজি হয়ে যায়। সায়ান কথা বলা শেষ করে আবার রায়হান আর মীরার সামনে এসে দাঁড়ায়। সায়ানকে দেখার সাথে সাথেই দুইজনের কথা বলা বন্ধ হয়ে যায়। এরই মধ্যে ডাক্তার এসে বলে যায় যে তিশার জ্ঞান ফিরেছে। সবাই দ্রুত তিশাকে দেখার জন্য কেবিনে ঢুকে পড়ে। নিজের আদরের মেয়ের এই অবস্থা দেখে মীরার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তিশার পাশে বসে আলতো হাতে তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার এই ন্যাকামো দেখে গা জ্বলে যাচ্ছে। এতই যদি দরদ থাকতো তাহলে আমার মেয়ের আজকে এই হাল হতো না। আমিও গিয়ে আরেক পাশ দিয়ে বসে তিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, একদম ভয় পাবি না মা, তোর আব্বু সবসময় তোর সাথে আছে। তোর আব্বু তোর জন্য কোনো খারাপ সিদ্ধান্ত নেয়নি।
একদিন তুই এই জিনিসটা বুঝবি। সায়ানের সাথে তোর বিয়েটা ভালোর জন্যই হয়েছে। আজকে দেখতে পেলি আহিলের সকল কার্যকলাপ। ওর মতো একটা খারাপ ছেলের হাতে তোকে তুলে দিলে তোর জীবনটাও নরক বানিয়ে ফেলতো। তাই আমি অনেক ভেবেচিন্তে সায়ানের সাথে তোর বিয়ে দিয়েছি। সায়ান সবসময় তোর পাশে থাকবে, তোকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। তুই আমাকে আজকে একটা কথা দে মা, যে কোনো পরিস্থিতি আসুক না কেন তুই সায়ানকে কখনোই ছাড়বি না, ওকে ওর স্বামীর অধিকার থেকে বঞ্চিত করবি না। তুই তোর বাকি জীবনটুকু ওর সাথেই কাটাবি। ওই আহিলের সাথে আর যোগাযোগ করার চেষ্টাও করবি না। আমাকে শুয়ে কথা দে। রায়হানের কান্না ভেজা চোখ দেখে তিশা আর না করতে পারেনি, তাই নিজের বাবাকে শুয়ে কথা দেয় যে সে সায়ানকে নিজের স্বামীর অধিকার দিবে এবং তার সাথে সারা জীবন কাটাবে। রাহিলের সাথে সে কখনো যোগাযোগের চেষ্টাও করবে না। মীরা আর সায়ান এতক্ষণ নীরব দর্শকের মতো সব কিছু দেখছিল। মীরা নীরবতা ভেঙে বলে ওঠে, রায়হান, ডাক্তারের সাথে কথা বলে তিশাকে বাসায় নেওয়ার ব্যবস্থা করো। আমি আর আমার মেয়েকে এখানে রাখতে চাই না। কথা বলে নিয়েছি, এখন সায়ানের সাথেও চলে যাবে। সায়ানের সাথে যাবে মানে? ও আমাদের বাসায় না গিয়ে ওই ছেলের বাসায় কেন যাবে? তোমাকে আমি কি বলেছি তুমি বোধহয় শুনতে পাওনি, তাই না? আমি এই বিয়ে মানি না, চিনি না, জানি না একটা ছেলের সাথে আমি আমার মেয়েকে কিছুতেই একা যেতে দেব না। আর ও তো এই ছেলেকে ভালোবাসে না, ও ভালোবাসে আহিলকে, তাই আহিলের সাথে ওর বিয়ে দিব আমি। আহিল নিচেই গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আজকে আমি আমার মেয়ে আর আহিলের ভালোবাসার পূর্ণতা দেব, এতে আমাকে কেউ আটকাতে পারবে না। আহিলকে যে কেউ ছাড়িয়ে নিয়ে গেছে এটা রায়হান ওর এসপি বন্ধুর মাধ্যমে জানতে পারে, তাই আহিলের নিচে গাড়ি নিয়ে বসে থাকার কথা বলাতে রায়হান অবাক হচ্ছে না। অবাক হয় তখন যখন মীরার মুখে তিশাকে আহিলের সাথে বিয়ে দেওয়ার কথা শুনে রায়হানের মাথায় রক্ত উঠে যায়। সারা শরীর রাগে ফুঁসছে, মনে মনে বলছে, যদি এখানে আজকে তিশা আর সায়ান না থাকতো তাহলে আজকে তো শেষ দিন ছিল এই পৃথিবীতে। এদিকে মীরা রায়হানকে কথাগুলো বলে তিশাকে বেড থেকে নামাতে নিলে রায়হান গিয়ে সজোরে একটা থাপ্পড় মারে মীরার গালে। থাপ্পড়ে ছুটে মীরা গিয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে। তিশা মীরাকে ধরার জন্য উঠতে নিলে রায়হান হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। তারপর বলতে শুরু করে, তুমি এখনই এই হসপিটাল থেকে বেরিয়ে যাবে। যেই ছেলে আমার মেয়েকে আমার চোখের সামনে মেরে ফেলতে চায় সেই ছেলের হাতে তুমি মেয়ে তুলে দিবে? তুমি কি আদৌ ওর মা? আর সায়ানের কথা বলছিলে না যে চিনি না জানি না, ছেলের হাতে মেয়ে কেন তুলে দিলাম? তাহলে শোনো, এই সায়ান হলো খাঁটি সোনা। আমার পরে যদি আমার মেয়েকে কেউ বেশি ভালোবাসে তাহলে সে হলো এ সায়ান। আর বলছিলে না তার পরিচয় কি? সে হলো গোয়েন্দা বিভাগের একজন উচ্চ পদস্থ অফিসার। তাই আমার মতে আমার মেয়ে তিশার জন্য ওর মতো ভালো ছেলে খুঁজে পাওয়া সম্ভব না। রায়হানের মুখে সায়ানের সম্পর্ক শুনে মীরা কিছুটা অবাক হয়, তাও নিজেকে সামলে বলে, তুমি বললেই তো আর আমি চলে যাচ্ছি না। আমি আমার মেয়েকে আমার সাথেই নিয়ে যাব এবং আহিলের সাথেই ওর বিয়ে দিব। তিশা, উঠে আয়, আহিল তোর জন্য নিচে অপেক্ষা করছে। আহিলের নাম শুনলে আগে তিশার মুখে যে হাসি ফুটত, এখন আহিলের নাম শুনেই তার রাগ উঠছে। কিছুক্ষণ আগে আহিলের করা ঘটনা এখনও তিশা মাথা থেকে বের করতে পারছে না। তিশা একবার নিজের বাবা মার দিকে আরেকবার সায়ানের দিকে তাকালো। সায়ান উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তিশার দিকে, যে তিশা কি বলে। তিশা নিজেকে সামলে মীরার উদ্দেশ্যে বলে, আমি আপনাদের সাথে যেতে পারবো না, আমি বিবাহিত। আমার স্বামীর সামনে দাঁড়িয়ে আপনি কি করে আমাকে আবার অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা চিন্তা করেন?
আমি একটু আগে আব্বুকে কি কথা দিয়েছিলাম তা কি আপনি শুনতে পাননি? আমি আমার কথার খেলাপ করতে পছন্দ করি না। তিশার মুখে আহিলকে বিয়ে করতে মানা করায় মীরা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা কি করে সম্ভব? যে মেয়ে আহিলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, সেই মেয়ে এখন আহিলের নামটাও শুনতে পছন্দ করছে না। মীরা তিশার মাথায় আবারও হাত রেখে বলে, কি আর করবার, এখন যেহেতু তুমি যেতে চাইছো না, আমি তো আর জোর করতে পারি না আমার সাথে যাওয়ার জন্য। তাই ভালো থেকো, আমি আসছি। কথাগুলো বলে মীরা আর এক মুহূর্ত দেরি করেনি, দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। নিচে এসেই দেখতে পায় আহিল গাড়ির সামনে বসে সিগারেট খাচ্ছে। মীরা গিয়ে আহিলকে বলে, আজকে রাতে শেষ করে ফেলতে হবে, তা না হলে বিপদ আরো বাড়বে। তিশার মুখে আহিলকে বিয়ে করতে আজকে রাতেই শেষ করে ফেলতে হবে, তা না হলে বিপদ আরো বাড়বে। এই বলে মীরা গিয়ে গাড়িতে ওঠে। আহিলও ড্রাইভিং সিটে বসে পড়ে। তারপর গাড়ি নিয়ে হসপিটাল থেকে চলে যায়। তিশা অবাক হয় তার মায়ের এই আচরণে। এখানে আসার পরে একবারও তার শরীর সম্পর্কে জানতে চায়নি যে সে কেমন আছে। উল্টে এসেছে তাকে জোর করে আহিলের সাথে বিয়ে দেওয়ার জন্য। এই তার ভালোবাসা আমার প্রতি। ছোট থেকে অবহেলায় অবহেলায় বড় হয়েছি, এখনো তার মা তাকে অবহেলাই করছে। অন্যের ছেলের জন্য নিজের মেয়ের শরীরের কন্ডিশনটাও একবার দেখেনি। মনে এসব কথা ভেবে তিশার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তিশাকে কান্না করতে দেখে সায়ন তিশার পাশে বসে তিশাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তিশা, কান্না করছো কেন? শরীর খারাপ লাগছে? আমি ডক্টরকে ডাক দিব? ডক্টর ডাকার দরকার নেই, আমি একদম ঠিক আছি। সায়ান আর তিশার কথার মাঝে রায়হান বলে ওঠে যে এখনই তিশাকে নিয়ে চলে যাওয়ার কথা। রায়হানের কথায় সায়ানের সম্মতি জানায়। তারপর ডাক্তারের বিল মিটিয়ে তিশাকে নিয়ে পার্কিং এরিয়াতে আসে তারা। পার্কিং এরিয়াতে এসে রায়হান নিজের মেয়েকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। হঠাৎ রায়হানের এই আচরণে তিশা কিছুটা ভয় পেয়ে যায়। সায়ানও কিছুটা অবাক হয়। রায়হান কান্না ভেজা কণ্ঠে তিশাকে বলতে শুরু করে, তোর জন্য আমার অনেক দোয়া রইল, তুই সবসময় সুখী হ। এতদিন তুই আমার দায়িত্ব ছিলে, আজ থেকে সায়ানের, তাই সবসময় সায়ানকে সম্মান করে চলবি। স্বামীর কথার অবাধ্য হবি না এবং আহিলের সাথে কখনো যোগাযোগের চেষ্টাও করবি না। ও যদি তোর সাথে যোগাযোগ করবার চেষ্টাও করে তাহলে তুই ওকে এড়িয়ে চলবি আর নিজের খেয়াল রাখবি। ঠিকমতো খাওয়া দাওয়া করবি। যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে শক্ত করে তৈরি করবি। কাল যদি তোর কাছে কোনো খারাপ খবর যায় তাহলে তুই ভেঙে পড়বি না। আর আমাকে ভুল বুঝিস না মা, আমি যতই খারাপ হই না কেন তোর ক্ষতি কখনোই চাইব না। রায়হানের কথায় সায়ান কিছুটা অবাক হয়। কালকে আবার কি খবর আসবে? আর তিশার আব্বু এভাবে কান্না করছে কেন? সায়ান এসব চিন্তার মাঝে তিশাও কান্না করতে করতে তার বাবাকে বলছে, আব্বু আপনি এভাবে কান্না করছেন কেন? আর এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।
সময় হলে ঠিকই বুঝবে। এখন শুধু এতটুকুই তোমার জানার দরকার ছিল বলে রায়হান তিশাকে ছেড়ে সায়ানের হাতের মুঠোয় দিয়ে সায়ানকে বলতে থাকে, সায়ান বাবা, আমি ছাড়া আমার এই মেয়ের পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, কিছুদিন আগে হয়তো ছিল, কিন্তু এখন আর নেই। তাই আমার মেয়ের হাত আমি তোমার হাতে তুলে দিয়েছি, এখনও তোমার সহধর্মিণী। তাই ওর সুখ দুঃখ সব কিছুর অংশীদার তুমি। আমার মেয়েটা ছোট থেকে বাবার আদর পায়নি মায়ের আদর। আমাদের জন্য আমার মেয়ে কষ্টে বড় হয়েছে, তাই আমি চাই না আমার মেয়ের বাকি জীবনটাও কষ্টে যাক। যদি কালকের পর আমি তোমাদের মাঝে থাকতাম, তাহলে তোমাকে বলতাম যে যদি কখনো আমার মেয়ের প্রতি তোমার ভালোবাসা কমে যায়, তাহলে তাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যেও, কিন্তু এটা কখনোই সম্ভব না। তাই যে কোনো পরিস্থিতিতে আমার মেয়েকে একা করে দিও না, সবসময় ওর পাশে থেকো। আমার বা ওর মার করা ভুলের শাস্তি ওকে দিও না। ও খুব ভালো একটা মেয়ে, নিজের মেয়ে বলে বলছি না, ওর মতো একটা মেয়ে আমি সত্যি খুব গর্বিত। তাই ওর কোনো অযত্ন করো না, সবসময় ওকে দেখে রেখো। আর তোমার দুইজনে ভালো থেকো, তোমাদের একটা সুখী পরিবার হোক। কথাগুলো বলে রায়হান তিশাকে ভালো থাকিস মা বলে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায়। সায়ান আর তিশা পিছন থেকে অনেকবার তাকে ডাক দিয়েছে, কিন্তু সে একবারও পিছনে ফিরে তাকায়নি। সায়ান আর তিশা অনেকটা অবাক হয়, এতবার ডাকার পরেও তার ভাবার কোনো সাড়া নেই। তার তো এইসব কথার মানে কি ছিল? কালকে আর থাকবে না, হঠাৎ এই আচরণের কারণ। তিশা আর সায়ানও ওখানে আর এক মুহূর্তে দেরি না করে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রায়হান হসপিটাল থেকে বেরিয়ে ডিরেক্ট গিয়ে আজকে রাত 12টার জন্য টিকিট কেটে আসে। আজকে রাত 12টায় সে ইতালিতে ব্যাক করবে, তারপর ইতালি থেকে লন্ডন, তারপর আর তাকে পায় কে? আসার পথে ফোরমও কিনে নিয়ে আসে। আজকে রাতেই তোমার খেলা শেষ করব, আর সাথে তোমার সামসিকা। শুধু অপেক্ষা করো, তোমার মৃত্যু তোমার কাছে আসছে। এইসব কথা ভাবতে ভাবতে রায়হান বাসায় প্রবেশ করে। বাসায় প্রবেশ করতেই রায়হানের মুখে পৈশাচিক হাসি। বাসা পুরোপুরি অন্ধকার, এক ফুটো আলো নেই বাসায়। এখন প্রায় রাত 7:30, তাও বাসা অন্ধকার। রায়হান পকেট থেকে মুঠোফোনটি বের করে ফ্ল্যাশ লাইটটা চালু করতে নেবে, এমন সময় পুরো বাসা আলোকিত হয়ে ওঠে। একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে, হারব, আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আফটার অল তোমার সাথে আমার 25 বছর আগের কিছু লেনদেন যে বাকি আছে, সেটা শোধবোধ করতে হবে না? কথাগুলো শুনে রায়হান পিছনের দিকে তাকানোর আগে পিছন থেকে সজোরে তার মাথায় ফুলের টব দিয়ে বাড়ি মারে কেউ। সাথে সাথে রায়হান একটা মৃদু চিৎকার করে, মাথায় হাত দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। ফুলের টবের বাড়িটা অনেকটা ঝরে পড়ায় মাথার রক্ত পড়ছে শুরু করে। তার সামনে 2 ফোঁটা পায়ে এসে থেমেছে। চোখ পিট করে ওপরের দিকে তাকাতেই দেখে মীরা হাতে রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে। রায়হানের মাথায় ফেটে যাওয়া জায়গায় রুমাল ঠেকাতে নিলে রায়হান এক হাত দিয়ে মীরার হাত সরিয়ে দেয়। হাত সরাতে মীরা কান্নামাখা কণ্ঠে বলতে শুরু করে, খুব কষ্ট হচ্ছে তাই না? ইস, কতটুকু কেটে গেছে, ব্যথা করছে তাই না রায়হান? 25 বছর আগে আমারও ঠিক কেমন করে ব্যথা করছিল, যখন তুমি আমার মজা ঘোরাচ্ছিলে। একটিবারও আমার কাছে এসে সাহায্য করনি। আজকে তোমাকেও আমি সেই কষ্ট দিয়ে মারব। তারপর তোমার আদরের মেয়ে তিশা আর তার স্বামী সায়ানকে। মীরার মুখে তিশা আর সায়ানকে, তোর মতো নষ্টা মহিলাকে যদি সাহায্য করারই হতো, তাহলে কি আর মারার চেষ্টা করতাম? কিন্তু আফসোস, তুই বেঁচে গেলি। কিন্তু আজকে আর তুই বাঁচতে পারবি না আমার হাত থেকে। আজ থেকে 25 বছর আগে তোকে মারার কারণটা নিশ্চয়ই ভুলে যাসনি। আমার চাচাতো ভাই রোশনের সাথে পরকীয়া করে আমারই চোখের সামনে আমার মেয়ে দিশাকে হত্যার চেষ্টা করেছিলে। কিন্তু আফসোস, তুই আমার মেয়ে দিশার কোনো ক্ষতিই করতে পারলি না, উল্টো নিজের বিপদ নিজে ডেকে আনলি। যখন তোকে মেরে মাটি চাপা দিয়ে
দিয়েছিলাম তখন তোর নাগর রোশান না হয় তোকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু আজকে তোকে কে বাঁচাবে? একবার তুই ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি মারবে আমাকে, যা আজ থেকে প্রায় 25 বছর আগেই করতে পারো নাই, এখন কি করে করবে? এটা তোমার পক্ষে সম্ভব হবে না রায়হান। কিন্তু আমার মনে আজও একটা প্রশ্ন, তুমি আমাকে কেন মেরে ফেলতে চেয়েছিলে? তোমার মতো বেহায়া মহিলাকে কেন মেরে ফেলতে চেয়েছিলাম এটা তুই খুব ভালো করেই জানিস। আমি থাকা সত্ত্বেও আমারই চাচাতো ভাই রোশানের সাথে পরকীয়া শুরু করেছিলি। যখনই আমি কাজের সূত্রে ঢাকা আসতাম, তুই তোর নাগর রোশানের সাথে ফুর্তি করে বেড়াতি। নাগরের সাথে পালিয়ে বিয়ে করবার জন্য আমার মেয়ে দিশাকেও তুই মারার চেষ্টা করেছিলি। রোশানের সাথে মিলে যে প্ল্যান করেছিলি সবটাই আমার নিজের কানে শুনেছি। আমার মেয়ে দিশাকে পুকুরে ফেলে দিয়ে সারা বাড়ি এসে খুঁজছিস, যাতে আমাকে বলতে পারিস যে ও পানিতে পড়ে মারা গেছে। কিন্তু তুই তো আর জানতি না যে তোর এই নোংরা খেলা আমি আগেই জেনে গেছি। যদি আর একটু দেরি করে পুকুর পাড়ে যেতাম, তাহলে আমার আদরের দিশাকে হারিয়ে ফেলতাম চিরতরের জন্য। দিশা দুধের বাচ্চা, তোর জন্য এক ফোঁটাও মায়া হয়নি, তো আমার কেন তোকে মারতে মায়া হবে? তাই ওই দিন তোকে মেরে মাটি চাপা দিয়েছিলাম, বাট আফসোস রোশান ওই সময় তোকে বাঁচিয়ে দিয়েছিল। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, তাই আমাকে তুমি মারতে পারোনি। কিন্তু আমি তোমাকে ঠিকই মারব। এই 25 বছর ধরে তোমাকে দিয়ে আমার লাভ হতো। তুমি আমাকে সকল মেয়ের ব্যবস্থা করে দিতে তোমার গ্যাংয়ের মাধ্যমে। তাই আমি তোমার থেকে লাভের আশায় আমাকে মারার প্রতিশোধও নিইনি। কিন্তু এখন তুমি আমার লসের কারণ হয়ে দাঁড়িয়েছো। তাই তোমাকে আমার আর বাঁচিয়ে রেখে লাভ নেই। আমার জীবনের সবচেয়ে বড় ডিল ছিল এটা, প্রায় 100 কোটি টাকার ডিল তোমার জন্য নষ্ট হয়ে গেল। আর তোমাকে আমি এমনি ছেড়ে দিব, তা কি করে সম্ভব? তোর মতো মহিলা আমি পৃথিবীতে কমই দেখেছি, যে কিনা নিজের স্বার্থের জন্য মেয়েকেও বিক্রি করে দিতে পারে। কিসের মেয়ে? আমি এই মেয়েকে মানি না। ওর শরীরে তোর রক্ত বইছে। যদি ছোটবেলায় জানতে পারতাম, তাহলে ওকে তখনই মেরে ফেলতাম। ভেবেছিলাম তিশা আমার আর রোশানের সন্তান, কিন্তু এতদিন আমি ভুল ছিলাম, ও রোশানের সন্তান নয়। ওই দিন তোমার আর তিশার ডিএনএ টেস্টের রিপোর্ট পেপারটা না দেখলে জানতেই পারতাম না। যদি আগে জানতে পারতাম, তাহলে আরও আগেই তিশাকে পাচার করে দিতাম। তোর মতো মায়ের মুখে আমি থুতু ফেলি। নিজের মেয়েকে মারার কথা বলছিস, একবারও তোর বুক কাঁপছে না। আবার তাকে নাকি আগে জানলে পাচার করে দিতে। আমি তো অবাক হচ্ছি, তুই এতটাও নিচে নামতে পারিস। তুই তো সাধারণ ঘরের একটা মেয়ে ছিলে, তাহলে কেন তুই বদলে গেলি? পরকীয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তুইও কিনা শেষ নারী পাচারের সাথে জড়িত হলি। যে তুই আমাকে নারী পাচারের পথ থেকে ফিরিয়ে এনেছিলি, আর সেই তুই কিনা এখন আমারও বস। ব্যাপারটা কীরকম ঘোলাটে লাগছে না? তুই আমার স্যারের কি হস যে উনি মারা যাওয়ার আগে তোর নামে সব কিছু করে দিয়ে গেছে? রায়হানের কথা শুনে মীরা মুখের শয়তানি হাসি ফুটে ওঠে। রায়হানের কিছুটা সামনে গিয়ে বলতে শুরু করে, তো স্যার আমার স্বামী ছিল, তাকে আমার রূপের জালে পাশিয়ে বিয়ে করেছিলাম। তাকে বিয়ে করবার একটাই কারণ ছিল, সেটা হলি তুই। তোর থেকে আমার প্রতিশোধ নেওয়ার ছিল। তাই তাকে বিয়ে করে তার সব সম্পত্তি আমার নিজের নামে করে নিই। তারপর তার এই নারী পাচারের বিজনেসও আমার নামে করবার জন্য তাকে ঘুমের মাঝে বালির চাপা দিয়ে মেরে ফেলি। তার কোনো ওয়ারিশ ছিল না, তাই সব কিছুর রানী হয়ে গেলাম আমি। কিন্তু তার মধ্যে আবার রোশান এসে বাধা হয়ে দাঁড়ায়। তারপর তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করি। তুই কতটা নিছু তা তোকে না দেখলে আমি জানতেই পারতাম না। আমি তো ভেবেছিলাম তুই রোশানকে বিয়ে করে
নিয়েছিলি, কিন্তু এখানে তো তুই আমার ভাবনার থেকে একদম এগিয়ে। আমার বসকে বিয়ে করে নিয়েছিলি। এই সব কিছু তো ঠিক ছিল, কিন্তু আহিলের মাকে কেন মারলি? রায়হানের কথা শুনে মীরা কিছুটা চমকে ওঠে, তাও নিজেকে ধাতস্থ করে রায়হানকে বলে, কি? আমি আমি তো মায়াকে নয়, মহুয়াকে মেরেছিলাম, তোমার দ্বিতীয় স্ত্রী, যাকে অনেক ভালোবাসতে তুমি। মীরার মুখে মহুয়াকে মারার কথা শুনে রায়হান কিছুটা অবাক হয়। মহুয়াকে তো আমি মেরেছিলাম, ও কেন বলছে যে ও মহুয়াকে মেরেছে? তুই মহুয়াকে মেরেছিস মানে? মহুয়া তো ছাদ থেকে পড়ে গেছে, তুই ওকে কি করে মেরেছিস? আমার সাথে তুই ফাজলামি করছিস? ফাজলামি করবো আমি, তাও তোমার সাথে? হাসালে। আমি মেরেছি তোর স্ত্রী মহুয়াকে। ওই দিন মহুয়া ছাদ থেকে পড়ার পরেও বেঁচে ছিল। হাত আর পায়ে একটু ছুট পেয়েছিল, কিন্তু আমি গিয়ে ওর মুখের মধ্যে স্ট্রবিং করি আর আহিলোর গলা চেপে শ্বাস আটকে মেরে ফেলি। আর তুই বোকা ভেবেছিলি যে মহুয়ার মৃত্যুর জন্য তুই নিজেই দেয়। রায়হানের যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। মীরা এতটা নিচে নামতে পারে? সাধারণ সহজ সরল একটা মেয়ে যে এত বড় খুনি হয়ে যাবে, অবিশ্বাস্য। এজন্যই আমার মেয়ে তিশাকে নিজের ক্রাইম পার্টনারের সাথে বিয়ে দিতে চাইছিলে, কিন্তু তোর ওই ক্রাইম পার্টনার এখন কই? তাকে তো দেখছি না এখানে। রায়হানের কথায় মীরা হাসতে হাসতে বলতে শুরু করে, আমার ক্রাইম পার্টনার নিজের বিশ্বাসঘাতকতার ফল ভোগ করছে। আমার সাথে পল্টিনি ছিল, তাই বেঁধে ফেলে রাখছি তিশার রুমে। তোর সাথে সাথে তোর বাতিজাকেও আজকে পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। আহিলকে বেঁধে ফেলা রাখার কথায় রায়হান খানিকটা অবাক হয়। কিছুক্ষণ আগে যে ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাইছিল, এখন সেই ছেলেকেই মেরে ফেলার কথা বলছে। স্ট্রেঞ্জ। এসব চিন্তার মাঝে মীরা রায়হানের বুকের উপর ছুরি চালিয়ে দেয়। আগে মাথা ফেটে রক্ত পড়ছিল, এখন ছুরির আঘাতে আরও জখম হয়ে গেছে। জখমকৃত জায়গা দিয়ে রক্ত বেরিয়ে পুরো ফ্লোর ভরে যাচ্ছে। তাও রায়হান নিজের সর্বশক্তি প্রয়োগ করে মীরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছুরিটা এখনও রায়হানের বুকেই ভিদে আছে। ধাক্কা ছুটে মীরা গিয়ে টি টেবিলের সাথে বাড়ি খায়। এই সুযোগে রায়হান পকেট থেকে ফ্লোরম বের করে মীরার চোখে মুখে মারে। ফ্লোরম মারার কারণে মীরার শরীর ঢলছে, এখনই হয়তো জ্ঞান হারাবে। এদিকে রায়হান নিজের বুকে বিঁধে থাকা ছুরিটা এক টান দিয়ে খুলে ফেলে। ছুরি খোলার সাথে সাথে আরও বেশি করে রক্ত বের হওয়া শুরু হয়। নিজের শরীরে তোয়াক্কা না করে মীরার পেটের মধ্যে স্টেবিং শুরু করে। রায়হানের থামার কোনো নাম নেই, সেই স্টেবিং করেই চলেছে। পুরো ফ্লোর মীরা আর রায়হানের রক্ত ভরে গেছে। অতিরিক্ত মাত্রায় স্টেবিংয়ের কারণে মীরার মুখ দিয়েও রক্ত বের হওয়া শুরু হয়। আস্তে আস্তে মীরার শরীর ফ্লোরে লুটিয়ে পড়ে। রায়হানের মুখে পৈশাচিক হাসি। সে নিজে নিজে হাসতে হাসতে বলে, শালি আমাকে আর আমার মেয়েকে মারতে এসেছিল, এখন নিজেই মরে পড়ে আছে। 25 বছর আগেও আমি খলনায়ক ছিলাম, এখনো আছি, আর সব সময় আমার গল্পে আমি খলনায়কই থাকব। কথাটা বলতে বলতে রায়হানের দেহটা ফ্লোরে লুটিয়ে পড়ে। রায়হান আর মীরার মরণ খেলা এতক্ষণ কেউ আড়ালে লুকিয়ে দেখছিল। তাদের এই অবস্থা দেখে তার মুখে পৈশাচিক হাসি। সে হাসতে হাসতে মীরা আর রায়হানের নিস্তেজ শরীরের সামনে এসে দাঁড়ায়। মুখ থেকে একটা স্বজাতীয় শব্দ উচ্চারণ করে। তার হাতে থাকা বোতল থেকে কেরোসিন তেল তাদের শরীরের উপর ঢালে এবং বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঢেলে দেয়। তারপর পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে দেয় পুরো বাড়িতে। আগুন জ্বালিয়ে সে নিরাপদ দূরত্বে চলে আসে। দূরত্বে দাঁড়িয়ে ওদের পুড়ে যাওয়ার দৃশ্য দেখে। কিছু সময়ের মধ্যে 3টি মানুষ আর
সাথে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই বাড়ি পুরার সাথে সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছে 3টি মানুষরূপী জানোয়ার, যাদের পাপের শাস্তি তারা পেয়ে গিয়েছে। তাদের ভাগ্যে বোধ হয় এটাই ছিল। কেটে গেছে প্রায় 7 বছর। তিশা আর সায়ানের সম্পর্কে এখন আগের চেয়ে অনেক ভালো। তাদের সুখের সংসার। 5 বছরের একটা মেয়েও আছে। তাকে এই বছর স্কুলে ভর্তি করানো হয়েছে। তাকে সবসময় সায়ান স্কুলে নিয়ে যায়। আজকে তার শরীর খারাপ থাকায় ড্রাইভারকে দিয়ে স্কুলে পাঠায় তার মেয়ে তিয়ানাকে। রাস্তায় ঘটে এক বিপত্তি। কেউ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ড্রাইভারের মাথায় বন্দুক ঠেকিয়ে তিয়ানাকে কিডন্যাপ করে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন, নতুন গল্প পাবেন।